যে কোনো মানুষ থাকাকালীন আমরা কিন্তু সেই মানুষটাকে গুরুত্ব দিই না বা সেই মানুষটার গুরুত্ব আমরা বুঝি না। তবে মানুষটা যখন ছেড়ে আমাদের চলে যায় তখন সেই মানুষটার আমরা গুরুত্ব বুঝি। সেই মানুষটাকে নিয়ে আমরা অনেকে অনেক সমালোচনা করে থাকি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। ঠাকুমা একটু যাবে ডাক্তার দেখাতে, তো সেই কারণে সকালে স্নান করে নিয়েছে। তো স্নান করে পরে এইদিকে কাপড়টাও মেলে দিয়েছে। আর এই কাপড়টা যদি দুটো তাড়াতে মেলা হয় তাহলে বেশ ভালো মতন শুকিয়েও যায়, আর জায়গাটা বেশ অনেকটা বেরোয়। আর একটা তাড়াতে মিললে না জায়গাটা অনেকটাখানি জড়ো হয়ে যায়, আর শুকাতেও বেশ অনেকখানি দেরি হয়। তো সেই কারণে ঠাকুমার কাপড়টা একটু ভালো করে মিলে দিলাম। আর এদিকে আজকে বড়মশাইয়েরও বেশ অনেকখানি জামা কাপড় কাচাকুচি করেছি, তো ওই জামা কাপড়গুলোও একটু মিলে দিলাম। সাইডে আমার শাড়িটিও মিলে দিলাম ভালো মতো করে ঠাকুমার শাড়িটার পাশটাতে। আর এদিকে সোনামায়ের যে পাতলা পাতলা কাঁথাগুলি রয়েছে এই কাঁথাগুলি এরপরে মিলে দিচ্ছি। এখন সোনামা সারা রাতে মিনিমাম 3 থেকে 4 বার মতো টয়লেট করে থাকি। তবে আমার এখন টয়লেট চেঞ্জ করে করে এমনই অভ্যস্ত হয়ে গিয়েছে, সোনামাকে কিন্তু আমি খুব জোর 2 থেকে 3 মিনিটও টয়লেটে পড়ে থাকতে দিই না। আমার অল টাইম ঘুম ভেঙে যায় সোনামা টয়লেট করেছে না করেনি। সেই কারণে কিন্তু আমি ওকে ডাইপার না পরালেও সোনামায়ের বা আমার সেই রকম কোনো অসুবিধা হয় না। সারাদিন যেহেতু আমি সেই রকম কোনো ভিডিও এডিট করার টাইম পাই না, তো সেই কারণে রাত্রে আমি ভিডিওটা এডিট করে থাকি। তবে রাত্রে হয়তো 5 মিনিট এডিট করলাম, তারপরে আবারও ঘুমিয়ে পড়লাম, আবারও যখন ঘুম ভাঙে তখন আবারও এডিট করতে বসে পড়ি। তো এইরকমভাবে আমার আরোই ঘুম আসে না। তো যাই হোক, এদিকে আমার সব কটা জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল। জামা কাপড়গুলি মিলেই বাড়িতে গিয়েছিলাম, যে পরেই দেখলাম যে সোনামা আজকে উঠে পড়েছে। তো উঠে গেলে তো আমাকে আর কোনো কাজে হাত দিতে হবে না। তারপরে ওকে সব কিছু কমপ্লিট করিয়ে আমিও দুটি মতো খেয়ে নিয়েছি। ওকে কিন্তু আজকে এখনও পর্যন্ত রেডি করাইনি, কারণ ও এখনও পর্যন্ত আজকে পটি করেনি। আমি ভাবলাম যে ও একটু পটি করুক, তারপরে না হয় রেডিটা করিয়ে দেবো। আর এই ফুল প্যান্ট আর ফুল জামা কিন্তু আমি ওকে কালকে রাত্রে থেকেই পরিয়ে রেখেছি। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তো সেই কারণে রাতের থেকেই আমি ওকে ফুল প্যান্ট আর ফুল জামা পরিয়ে দিচ্ছি। আর খাওয়ানোর পর বড় কাকিমণি একবার নিয়ে গিয়েছিল সোনামাকে, তো এই মুহূর্তে বড় কাকিমণি দিয়ে গেল। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে বড় কাকিমণি। সোনামা তো এসে শুধুমাত্র একবার মতো আমার কাছে এলো, তারপরে যে কোন দিকে উধাও হয়ে গেল ওর পাত্তা পাওয়া এখন দায় হয়েছে, জানেন তো। 1 মিনিট আগে হয়তো একটা জায়গায় দেখবেন, আবার 1 মিনিট পরে একটা জায়গায় দেখবেন। তো যাই হোক, এরপরে রান্না চাপাবো ভাবছি, তো সেই কারণে তার আগে রান্না পিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে মা নাতা দেওয়ার পরে হয়তো ঝাড় দেয়নি। এই নাতা দেওয়ার পরে ঝাড়টা বেশিরভাগ দিদিভাই দিয়ে দেয়। সেই কারণে ভাবলাম যে পিঁড়েটা না হয় ঝাঁটিয়ে নিই, তারপরে না হয় রান্না চাপাবো। এরপরে তো নোংরা হবেই হবে, তবে এই ঝাড়টা দিয়ে পরে যদি রান্নাটা চাপানো হয় তাহলে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই তৃপ্তি আসে। ওই দিকটা আর বেশি নিয়ে যাব না, কারণ মা সকালেই ঝাড় দিয়েছে। শুধুমাত্র এই পিঁড়েটা একটু ঝেঁটিয়ে পরে এই সাইডেই রেখে দিলাম। আবারও যখন বিকালে ছেটানো হবে তখন না হয় এই ময়লাগুলো নিয়ে নেওয়া হবে। তো যাই হোক, চলুন এরপরে না হয় ওইদিকে ভাতটা চাপিয়ে দিই। 8টা মতো বেজে গিয়েছে এখন। ওইদিকে তো ভাতটা চাপিয়ে দিয়েছি, আর সোনামাকে অল্প মতো জলও খাইয়ে দিয়েছি। এখন আমার আর সেরকম কোনো টেনশন নেই, ও যখন ভর্তি পেটে রয়েছে। আর আজকে আপনাদেরকে তো বললামই সকালেই যে ঠাকুমা আজকে একটু ডাক্তার দেখাতে গিয়েছে। তো সেই কারণে ঠাকুমা না থাকলে তো আমাদের সবজি বানানোর দায়িত্বটা আমার আর দিদিভাইয়ের উপরেই পড়ে যায়। আর দিদিভাইকে সকালে কাচাকুচি করতে পাইনি, কারণ এখন সোনা পাপাকে গ্যাস দিতে হচ্ছে। সকালে উঠেই গ্যাস দিতে হয়েছে, ওই টাইমটাই দিদিভাই কাচাকুচিটা সেরে নেয়। তো সেই কারণে দিদিভাই গিয়েছে কাচাকুচি করতে। আমরা যে কোনো মানুষ থাকাকালীন কিন্তু সেই মানুষটাকে গুরুত্ব দিই না, সেই মানুষটার গুরুত্ব আমরা বুঝি না। তবে মানুষটা যখন চলে যায় সেই মানুষটার গুরুত্বটা বুঝি, যে সেই মানুষটা কতটা কী করতো না করতো। ঠাকুমা যদি থাকে আমাদের এই সবজি বানানোর দিকটা তাকাতে হয় না, জানেন তো। আমরা নিশ্চিন্তে থাকি যে একের পর এক বানানো পেয়ে যাব, আমরা ঠিক রান্না চাপিয়ে দেব। তবে আজকে সবজি বনিয়ে রান্না করতে হচ্ছে। ভাতটা নামানোর পর বেশ অনেকক্ষণ কিন্তু আমাদের উনুনটা কামাই ছিল, কারণ ওই যে তরকারি বানানো থাকেনি, সেই কারণে উনুনটা কামাই রয়ে গিয়েছিল। ওইদিকে রান্নাশালে এই মুহূর্তে দিদিভাই ঢুকেছে। তো সোনামায়ের পাপা বললো যে সোনামাকে ওজন করাতে নিয়ে যাবে কি। আমি বললাম ঠিক আছে, তুমি না হয় চলে যাও, কারণ সোনামায়ের পাপার সাথেই বেশিরভাগ সোনামা যায়। আর দিদিভাই বললো বুনু তাহলে তুইও যা, সোনা পাপাকে নিয়ে যা, তাহলে দুজনার একেবারেই হয়ে যাবে ওজনটা। আর সোনা পাপাকে বেশ অনেক দিন বললো যে সেন্টারে ওজন করায়নি। আর আমাদের এখানে সেন্টারে ওজন করিয়ে ওই খাতাটিতে তুলতে হয় ওজনটি, তাছাড়া একটু প্রবলেম হয়। তো সেই কারণে প্রত্যেক মাসে ওজন করাতে যাওয়াটা তো একদম আমাদের পুরো পার্মানেন্ট। তবে প্রত্যেক মাসে না যাওয়া হলেও আমরা কিন্তু মাঝে মধ্যে যেয়ে থাকি। আর সোনা পাপার বেশ অনেক দিনই হলো হয়নি ওজনটা, তো সেই কারণে আমি সোনা পাপাকে নিয়ে যাচ্ছি। আর সোনা মাকে ওই যে সামনেটাই বসিয়ে দিয়েছে ওর পাপা, একটা কিন্তু গামছাও বেঁধে দিয়েছে। এই যে এই মুহূর্তে আমরা চলে এসেছি ওজন করাতে সেন্টারে। তো এসে সোনামাকে ওজন করানো হয়ে গিয়েছে। সোনামায়ের ওজনটা তো অনেকটাই কমে গিয়েছে, তখন ওজন হয়েছে 9 কেজি। 10 কেজি মতো ওজন ছিল, 10 কেজির থেকে 9.5
কেজিতে নেমেছিল, তারপরে এই মুহূর্তে আবার 9 কেজি। এই বয়সে কি বাচ্চাদের ওজন কমে না বাড়ে আমাকে জানাবেন তো। আর এইদিকে ওজন করাতে চাপানোর পরে সোনামা সোনা পাপা দুজনাই কিন্তু কান্নাকাটি করছিল। তো যাই হোক, এদিকে দিদিমণি ওজনগুলো করালো, তারপরে দুইজনাকার খাতাতে ওজনগুলো তুলে নিচ্ছে। আর সোনামায়ের ওজনটা নিয়ে আমি একটু টেনশনেই রয়েছি। বিশেষ করে আমি একটা প্রথম সন্তানের মা হয়ে যতটা অভিজ্ঞতা আমার রয়েছে, আমি জানি এই বয়সের বাচ্চাদের ওজন কিন্তু কমে না, তবে ওজন বাড়েও না। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের সব কিছু বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। সোনামাকে কিন্তু এসে একবার মতো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আজকে একটু ভাবছি যে মাথায় ডুব দেবো, তো সেই কারণে একটু তাড়াতাড়ি লাগছে। সোনামা সেই সকালে সেরেলাক্স খেয়েছে, তারপর থেকে আর কোনো রকম কিছু খায়নি। তো যাই হোক, বালতিতে সব কিছু কুড়িয়ে নিলাম, এরপরে যাব স্নান করতে। আজ যেহেতু ডুব দিয়েছি, আজকে তো আমি ঠাকুরকে ধূপ দেবই, কারণ যেদিনকে আমি ডুব দিয়ে থাকি সেদিনকে আমার ঠাকুরকে ধূপ দিতে ভীষণ ইচ্ছা করে, জানেন তো। সেদিনকে মনটা একটা আলাদাই তৃপ্তি লাগে। যে অন্যদিন হয়তো এসে সোনামাকে নিয়ে নিতে হয় বা বিছানা কোনো কারণে নেড়ে নেওয়া যায়, তবে যেদিনকে আমি ডুব দিয়ে থাকি সেদিনকে কোনো রকমে আমি সোনামাকেও নিই না, কারণ সোনামায়ের পাপার কাছেই বেশিরভাগ সোনামা থাকে। আমি যখন স্নান করতে যাই, তো আমি স্নান করে এসে পরে ঠাকুরকে ধূপ দিয়ে পরেই তারপরে সোনামাকে আনতে যাই, কারণ সোনামাকে নিয়ে এলে সোনামা ব্রেস্ট ফিডিং করার জন্য একটু কান্নাকাটি করে বা যেহেতু টয়লেট করে দেয়, তো সেই কারণে সোনামাকে খুব একটা নিয়ে আসি না। আমি এই যে ঠাকুরকে ধূপটা দিয়ে দিই, তারপরে সোনামাকে আনতে যাই। তো যাই হোক, ওইদিকে ঠাকুরকে ধূপটা দিয়ে দিলাম, আর এদিকে আমার এবারে বাবাকে দিয়ে দিচ্ছি। তবে বাবার জায়গায় কিন্তু খুব একটা ধূপ দিই না, আমি ধূপটা দেখিয়েই রেখে দিই, কারণ এখানে ধূপটা দেওয়ার কোনো একটা পজিশন নেই। তো আজকে ভাবলাম যে দেখি যদি ধূপটা দেওয়া যায়, তবে অনেক চেষ্টার পরে কিন্তু ধূপটা কোনো রকমে দেওয়া গেল, তবুও ভয় লাগছিল যদি পড়ে যায়। তো যাই হোক, এইদিকে আমি ঠাকুরকেও ধূপটা দিয়ে দিলাম, এরপরে না হয় সোনামাকে নিয়ে আসি। এখন ঘড়ির কাঁটায় ওই বিকাল 4:30 মতো বাজছে। এই মুহূর্তে কিন্তু আমার সোনামাকে খাবার খাওয়ানো হয়ে গিয়েছে। আমরা উঠেছিলাম মিনিমাম ওই 3:45 মতো বাজবে। থেকে উঠেই কিন্তু আমি সোনামায়ের খাবারটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ সোনামা সেই দুপুরে ভাত খেয়েছে, তারপর থেকে তার কোনো রকম কিছু খায়নি। আর আমি ওকে বিকেলে 4টে থেকে 4:30-র মধ্যে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। তো সেই কারণে উঠেই খাবারটা চাপিয়ে পরে ওকে খাবারটা খাইয়েও দিয়েছিলাম। সোনামাকে খাবার খাইয়ে দিলে তো আমার সেরকম কোনো একটা টেনশন থাকে না। তো ওইদিকে আটাটা মেখে রেখেছিলাম, আর মাটির ঘরটা দিদিভাই ঝাটপাট দিয়ে দিয়েছে। দিদিভাই ওই মুহূর্তে সোনা পাপাকে খাবার খাওয়াচ্ছে। তো ভাবলাম এই মুহূর্তে না হয় দালান পিঁড়িটা এবারে ভালো করে ঝাড়টা দিয়ে নিই। মাটির পিঁড়িটা খুব একটা ঝাটপাট দেওয়া হয় না, ওই রান্নার আগে একবার দেওয়া হয়, আর সকালে মা একবার দিয়ে থাকে, আর রান্নার পরে আর বিকালে। তবে এই দালান পিঁড়িটা যে সারাদিনে কতবার ঝাড় দেওয়া হয় শুধুমাত্র এই ছেলেগুলোর জন্য। একটুকু নোংরা হলেই দিদিভাই ঝাড় দিয়ে দেয়, তবুও বিকালে এত নোংরা যে কোথা থেকে বেরোয় আমি কিন্তু খুঁজে পাই না। এই দুপুরে শোয়ার আগেই কিন্তু দিদিভাই একবার মতো ঝাড় দিয়েছিল যখন সোনা পাপাকে খাবার খাওয়াচ্ছিল। তারপরেও এই যে দেখুন কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে। এই সকলের যাতায়াত রয়েছে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে নোংরা বেরোচ্ছে। আর এখন যেহেতু আমাদের ডেকোরেটার্সের ব্যবসা রয়েছে, লোকজন তো আসা যাওয়া রয়েছেই। আর এই বর্ষাকালে না একটু বেশি ধুলো ময়লাটা হয়, যেহেতু পায়ে পায়ে একটু বেশি পরিমাণে বালি ধুলোগুলো এসে থাকে। তো সেই কারণে যতই ঝেঁটোই না কেন সারাদিনে এই বিকালবেলাতে একটু বেশি পরিমাণেই ধুলোটা হয়ে যায়। আর ওইদিকে দেখছি ঘোষ কাকু এসেছে, বাবা ঘোষ কাকুর কাছকেই গিয়েছিল দুধ আনার জন্য। তো ঘোষ কাকু ছাড়া আমাদের আবার গাইটিতে কেউ দোয়াতে পারে না, জানেন তো, কারণ এই গাইটাতে দোয়াতে গেলে দুটো পাকে বাঁধতে হয়, তারপরে দোয়াতে হয়। ঘোষ কাকু দুদিন মতো আসেনি এই ধান কাটার চাপের জন্য, তো দুদিন মতো আমাদের বাড়িতে দুধও থাকেনি। দুধ কিন্তু একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিল। শাশুড়ি মা কিন্তু গায়ে ধুইতে জানে, আমাদের বাড়ির যে গরুটা রয়েছে, তো সেই গরুটার কিন্তু শাশুড়ি মা গায়ে ধুইতে পারে, তবে এটা কেনা গরু, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ছটফট করে, মাঝে মাঝে তো দুধও উল্টে দেবে। তো সেই কারণে শাশুড়ি মা সাহস করে আর যেতে পারে না, প্রচণ্ড পরিমাণে ঘুতাতে আসে। এই কারণে বেশিরভাগ টাইম ঘোষ কাকুই আমাদের গায়ে ধুয়ে যায়, আর ঘোষ কাকু যখন না আসে তখন তো গায়ে ধোয়ানো হয় না, দুধ বাড়ন্তই হয়ে যায় বেশিরভাগ। ওই দালান পিঁড়ির থেকে ভালো করে ঝাড় নিয়ে এসে একেবারে রাস্তা ধার পর্যন্ত ভালো করে ছিটিয়ে দিয়েছি। আর রাস্তাটার যা অবস্থা, রাস্তার দিকে আর যাব না। তো যাই হোক, আজকের মতো আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।